সম্প্রতি গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ৬০ বছর বয়সী মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি অপহৃত হন এবং ২৩ অক্টোবর পঞ্চগড়ে শেকলে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এবং তিনি বলেছেন টঙ্গীর সিলিমু নেক্সিস লিংক সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করা হয় এবং এরপরে অপবাদ দেওয়া হয় যে ইস্কনের সন্ত্রাসীরাই তাকে অপহরণ করেছে। কিন্তু পরে অনুসন্ধানে দেখা যায় যে তিনি নিজেই এই নাটক সাজিয়ে তিনি ইস্কনের নামে অপবাদ দিয়েছেন। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। দাদা, আপনার কি মনে হয় এই যে এই মহিবুল্লাহ সাহেব তিনি নিজেই চলে গেলেন সিরাজগঞ্জ, আরেকটা বাসে পঞ্চগড়, তারপরে অনুসন্ধান যা দেখলাম আমরা, এবং ইস্কনের নামে তিনি মানে বলল যে ইস্কনের সন্ত্রাসী তাকে অপহরণ করেছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় ইস্কনের নামে অনেক দেখলাম যে আক্রমণাত্মক বিভিন্ন কথাবার্তা। তো এর উদ্দেশ্যটা আসলে কি, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে এটার মধ্যে দুটো ঘটনা হতে পারে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, যেটা শেখ হাসিনার একটা ইন্ধন, আওয়ামী লীগের একটা ইন্ধন থাকতে পারে। কারণটা হচ্ছে এই ঘটনা শুরু হওয়ার আগেই আপনার গাজীপুরে একটা মেয়ের সঙ্গে, একটা মুসলিম মেয়ের সঙ্গে একটা হিন্দু ছেলের প্রেমের যে কাহিনী, সেই কাহিনী থেকে সেই মেয়েটাকে আপনার আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ভদ্রলোক, মানে মাওলানা, সম্ভবত উনি জেএমবির একজন নেতা ছিলেন, এখন কি যেন একটা সংগঠনের নেতার পরিচয় দেন, ওনার বিরুদ্ধে মামলা টামলাও আছে আর কি। আপনার সেই একসময় জানা আছে কিনা যে সারা বাংলাদেশের 64টি আদালত ভবনের মধ্যে একটা বাদ দিয়ে 63টি জেলায় মানে হামলা করেছিল আপনার ইসে শায়খ আহমদুল্লাহ বাংলা ভাই। হ্যাঁ, এমনকি ঝালকাঠিতে 2 জন বিচারককে হত্যা করেছিল, যে সেই সময় তারা ইসলামী হুকমত কায়েম করবে। তো তার মধ্যে এই ভদ্রলোকও ছিলেন আর কি। তো এখন ইনি যেভাবে ওই সময় বেশ তৎপরতা, গাজীপুরে গিয়ে ওই মহিলা মেয়েটাকে নিয়ে অনেক তৎপর দেখলাম সেই সময়, তাদেরকে নিয়ে ভিডিও টিডিও তৈরি করা। এবং এই ভদ্রলোককে, এই যে আমাদের যে মোহাম্মদুল্লাহ যে ভদ্রলোক, উনিও 2 দিন আগে, এই ঘটনার 2-3 দিন আগে একটা ইউটিউব খুলে উনি একটা খুব জোশওয়ালা একটা ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিওর মধ্যে এডিট করে দেখা গেল যে উনি জোরালো একটা বক্তব্য দিচ্ছেন, তার সঙ্গে বেশ গ্রেনেড যাচ্ছে, লাঠি যাচ্ছে, মানে একটা খুব জোরালো একটা তৈরি করেছেন আর কি। এবং একই সঙ্গে উনি একটা প্ল্যান, আমার যেটা ধারণা, এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা প্ল্যান তৈরি করা, এবং সেই প্ল্যানের তৈরি করেছে আতাউর রহমান বিক্রমপুরী। উনি নিজে, কেন আমি বলছি এই কারণে, মানে বলছি এই কারণেই যে আতাউর রহমান বিক্রমপুরী যখন হচ্ছে এই অপহরণ হয়, অপহরণ ঘটনার পরে যখন উদ্ধার হয় উত্তরবঙ্গ থেকে, তখন কিন্তু মামলা করতে গেছে আতাউর রহমান বিক্রমপুরী, তাকে মামলা করতে দেয়নি তার বড় ছেলের বক্তব্য অনুসারে। তাকে এইখানে নিয়ে আসছে এবং তার বড় ছেলে কিন্তু এই কথাটাই বলছে যে আমাদের পরিবার এবং আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, ঠিক এই বক্তব্য দিয়ে উনি বলছেন যে এখানে নিয়ে আসছে মামলা করার জন্য। বলছে না, আমার বক্তব্য ছাড়া মামলা হবে না, উনি আইনজীবী ডেকে এনেছেন, মানে টোটাল কিছু উনি করেছেন, ওনাকে কথাই বলতে দেয় না। আপনার ওই এদের মোহাম্মদুল্লাহ কিংবা ওনার ছেলে, মানে হ্যাঁ মহিবুল্লাহ এবং ওনার ছেলে মোহাম্মদুল্লাহ, হ্যাঁ, তো তারা মানে তাদেরকে অনেকটা মনে হচ্ছে ভিকটিম তৈরি করে এই কাজগুলো তারা করতেছে, যারা ওনারা অভিযোগ করছেন। দেখলাম মহিবুল্লাহ বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল মনে হয় গতকালকে। এই যে পালিয়ে যাওয়া, এই ঘটনাটা আমার মনে হচ্ছে সেটাও তৈরি করা, কারণ আপনি দেখবেন যেটা কোনো সিসি ফুটেজ না, এটা হচ্ছে একজন লোক ভিডিও করতেছে উপর থেকে। তার মানে আগের থেকে প্ল্যান করা যে উনি খালি গায়ে দৌড়াবেন, দৌড়ায় গিয়ে মানে পাগলের মানে অভিনয় করার মতো সেইখানে ভিডিও গুলো দেখবেন যে নড়াচড়া করছে, উনি যেদিকে মুভ করছেন সেই দিকে ভিডিও যাচ্ছে, যে আবার মানে অনেকটা ক্লোজ করে ভিডিও করছে, মানে ভিডিও তৈরি করা, টোটালটাই তৈরি করে সেইখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা, আগে থেকে প্ল্যান করা, প্ল্যান করে এইগুলো করা। তো এই যে জিনিসগুলো তৈরি করতেছে, আমার যেটা মনে হয় যে প্রথম তাদের একটা টার্গেট ছিল যে বাংলাদেশের হিন্দুদের উপরে হামলা করে সেটাকে বিশ্বব্যাপী যদি প্রচার করা যায় যে বাংলাদেশের মাইনরিটি ইস্যু তো একটা বড় ইস্যু, এটাকে প্রচারে আনা যায় ভালো। আর ইসকনের বিরুদ্ধে তো এমনি একটু খেপা ছিল বিভিন্ন আগের থেকেই, যে ইসকনের, তো সেই ইসকনের উপরে দায় চাপায় দিয়ে কিছু হিন্দুদের মানে অনেকে আগে থেকে প্রচারণা চালাচ্ছে, ইসকন দেখ ইসের পরিচয়টা কি, হাতে লাল সুতা দেখতে হবে, এই তার মানে ফেসবুক দিয়ে ব্যাপকভাবে একটা প্ল্যান তৈরি করেছে। তৈরি করে তাদের একটা ইচ্ছা ছিল যে সারা বাংলাদেশেই
কিছু ইসকন মন্দির, কিছু সাধারণ হিন্দুদের উপরে হামলা টামলা করে এটা একটা মেসাকার তৈরি করা, যাতে সামনে নির্বাচন না হয়, যেটা শেখ হাসিনা বলছে নির্বাচন প্রতিহত করা, এইরকম একটা প্ল্যান। আর ইসকনের যে বিষয়টা বলছেন, ইসকনের যদি আপনি ইসকন মন্দিরে যান এবং ইসকন সম্পর্কে ঘাটাঘাটি করেন, ইসকনের বিরুদ্ধে আমি বহু কথা বলি, কারণ ইসকনের যে তত্ত্ব, এই তত্ত্ব আসলে প্রকৃত হিন্দুদের যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে না। আমাদের শাস্ত্রে বলছে দুষ্টের দমন শিষ্টের পালন, অর্থাৎ যেখানে অত্যাচার অনাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের কালী পূজার মধ্য দিয়ে, দুর্গা পূজার মধ্য দিয়ে, রামচন্দ্রের মধ্য দিয়ে, সীতার আপনার শ্রীকৃষ্ণের মধ্যে প্রত্যেকেই তাই। কিন্তু এরা করছে কি নতুন একটা ধর্ম বানায় এনেছে নিজেদের মতো করে, মানে খাও দাও, নিরামিষ খাও, ওই সবজি ডাল ভাত খাও, আর হচ্ছে একটা মালা নিয়ে জপ করে, মানে ঘরের মধ্যে তারা মালা জপ করা, নিজেরা গান শোনা, মানে কীর্তন গান শোনা, আর হচ্ছে নিজেরা একটু আনন্দ উৎসবের মধ্যে থাকা। বাইরের জগতে কে মরলো, কে বাঁচলো, কোথায় হিন্দু সমাজের বিরুদ্ধে এই করলে, এর মধ্যে কোনো জায়গা যাবে না। এই যে এত ঘটনা ঘটছে, সারা পৃথিবী আলোড়ন তৈরি হয়ে গেল, কিন্তু কোনো ইসকনের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই, তারা কোনো মানে রাস্তায় এটার বিরুদ্ধে বিক্ষোভ নাই, তারা আমরা বলছি কিন্তু তারা বলতেছে না। মানে এরা হচ্ছে একবারে ঘর কোনো একটা সমাজ তৈরি করা। আমরা মনে করি যে আমরা মাইনরিটি সমাজ, আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, শুধু তাই না, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা অন্যায় অত্যাচারের শিকার হয় তারা প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদ করে, কিন্তু ইসকনের মধ্যে সেই জিনিসের বালাই নাই। তো এই জন্য আমাদেরও অনেক ক্ষোভ যে আপনারা একটা সমাজকে এইভাবে মানে ফার্মের মুরগির মতো ঝিমানোর ব্যবস্থা করছেন কেন। এখন এদের দ্বারা এই অপহরণ তো দূরের কথা, আবার এর মধ্যে বলৎকারের অভিযোগ আসছে। তারা নিরামিষ খাইতে খাইতে এমন একটা অবস্থা, বলৎকার কেন, ভালো কাজ করতে দিলে তো করতে হবে। মানে বলৎকার মানে বুঝলাম না, কি অভিযোগ আসছে বলৎকারের? বলৎকার বলতে গেলে যে মানে ছেলেরা ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আর কি, জোরপূর্বক ধর্ষণ করে। মহিলাদের এই করলে ধর্ষণ হয়, ছেলেদের করলে সেটা বলৎকার বলে। এখন মানে একটা হাস্যকর জিনিস। তো সেই সব জিনিসগুলো নিয়ে তারা প্রোপাগান্ডা করে একটা মেসাকার তৈরি করার প্ল্যান তৈরি করেছে। তো সেটা তো বাংলাদেশ সরকার তো এখন অত্যন্ত সচেতন, পুলিশ প্রশাসন অত্যন্ত চৌকস। বিশেষ করে আমরা দেখলাম খুব কৌশলী, তারা ইচ্ছা করলে এটাকে নিজেরা ওই অ্যারেস্ট করে প্রতিবেদন দাখিল করতে পারতো, তারা কিন্তু খুব কৌশল করে তাদের দিয়েই ভিডিও করাইছে যে আপনারাই ফেসবুকে আপনাদের কথা বলেন। সে কথাটা যেমন আগের দিনে যেটা মোহাম্মদুল্লাহ তার ছেলে, সে খুব জোরালো একটা বক্তব্য দিচ্ছিল যে 200 জন আমি ইসকন অনুসারী হত্যা করব, কিন্তু পরের দিন দেখলাম একটু বিড়ালের মতো ম্যাও 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 করে বক্তব্য দিচ্ছে। আবার ওই আপনার মহিবুল্লাহর বক্তব্য যদি উনার নিজস্ব যে পেজ, সেই পেজে উনি যে জোশ যে বীরত্বের করছিল, উনি কিন্তু ম্যাও ম্যাও করে নিজের কথা স্বীকার করতেছে। তার মানে পুলিশ কিন্তু এখানে খুব কৌশল, আমি মনে করি খুব কৌশলী। তা না হলে যদি শুধু পুলিশ এই কথা বলতো, দেশের কোন ধর্মীয় সমাজ কিংবা ইসলামী মৌলানা যারা আছেন, হুজুররা আছেন ধার্মিক, তারা কিন্তু এটা বিশ্বাস করতো না, মানতো না। তার মানে পুলিশ দুটো দিক দিয়ে, একটা হচ্ছে সত্য উদ্ঘাটন করতেও যেমন খুব চমৎকার মানে কৌশলের আশ্রয় নিয়েছে, আবার এটাকে পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য তাদের মানে কৌশলটা একেবারে অপূর্ব বলা চলে। এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে মানে জেল হাজতে পারায় নাই, তাদেরকে ছেড়েও দিয়েছে, যে মানে শুধু এটা নিয়ে যাতে পরিস্থিতিটাকে ঠান্ডা করা। তো আমি মনে করি এই দিক দিয়ে সরকার সফল এবং পুলিশ প্রশাসন সফল। এখানে বলা হয় যে গাজীপুরের যে পতিত আওয়ামী লীগের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তার সঙ্গে নাকি এই খতিব মহিবুল্লাহর খুব ভালো সম্পর্ক ছিল। তো এটা আসলে আপনার কি মনে হয় কিনা, সংক্ষেপে যদি বলতেন, যে এটা এখানে একটা আওয়ামী লীগ একটা ইন্ধন থাকতে পারে যে উস্কানি দিয়ে, দুই পক্ষকে উস্কানি দিয়ে একটা হিন্দু নির্যাতনের একটা ঘটনা দেখানো বহির্বিশ্বকে? হ্যাঁ, হতে পারে। আমি বিভিন্ন আলেম সমাজ এবং মৌলানাদের সঙ্গে বিভিন্ন সময় মিশছি, কথা বলছি, তারা কিন্তু অনেকটাই সরল প্রকৃতির হয়। চতুর প্রকৃতির দু একজন দেখা যায়, যেমন আতাউর রহমান বিক্রমপুরী, আরো একজন আছেন, মানে এই চতুর সংখ্যা কিন্তু কম। বেশিরভাগই সহজ সরল ভাবে তারা ধর্মীয় জীবনযাপন করে। আমার যেটা ধারণা যে ওই আওয়ামী লীগের, যেটা আমি মানে আমার বক্তব্যের প্রথমেই বলেছি, যে এই পতিত সরকারের ইন্ধন এবং তাদের পরিকল্পনা, যেটা এদেরকে ব্যবহার করা, সামনে এদেরকে তো ব্যবহার করা খুব সহজ। মানে একজন ডাক দিলেই তার ওই সত্য মিথ্যা যাচাই করতে চায় না, যা বলে মানুষ সেইটা নিয়ে ঝুঁকে পড়ে মানে এসে চলে। তা আমার যেটা মনে হয়, যেটা আপনি যেটা বললেন, এটা সম্ভব কি জাহাঙ্গীর, হ্যাঁ ও মেয়র ছিলেন, তার অথবা আরো ঊর্ধ্বতন থেকে একটা থাকতে পারে। কারণ আমরা শেখ হাসিনা দেখেছি অতীতে নাসিরনগর থেকে আরম্ভ করে বহু জায়গায় যেগুলো হামলা হয়েছে, এই প্রেক্ষাপট গুলো, এমনকি কুমিল্লায় বাহারকে দিয়ে আপনার কুমিল্লা ঘটনা, তিনি যখনই দেখতেন যে কোনো একটা ঘটনা হওয়া দরকার, টেকেল দেওয়া দরকার, তখন হিন্দুদের উপরে এইটা প্রয়োগ করে এই ব্যবস্থা করতেন। তো আমার যেটা ধারণা, যে এর পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র লুকিয়েছিল এবং যেটা সরকার সফলভাবে প্রতিহত করেছে। কিন্তু এই কুমিল্লা আপনি যেহেতু উঠালেন, আমি তো ভুলে গিয়েছিলাম যে কুমিল্লার এই যে বাহার,
এই যে ভারত বলতেছে যে ভারত নাকি এই সমস্ত পৃথিবীর হিন্দুদের এক মানে তাদের তাদের দায়িত্ব রক্ষার দায়িত্ব তাদের। এই যে বাহার তিনি এই হিন্দু মন্দির টন্দির ভেঙে বা কুমিল্লায় যে ইকবাল কাণ্ড আপনি জানেন যে মণ্ডপে কোরআন শরীফ রাখা টাকা এই তো এই বাহার কিভাবে সেই ভারতই এখন নিরাপদে আছে? মানে এইটাই কিন্তু আশ্চর্যের ব্যাপার। আমরা অনেক বাংলাদেশের মানুষ আমরা মনে করি বিজেপি মনে হয় হিন্দু বান্ধব, RSS মনে হয় হিন্দু বান্ধব, কিন্তু প্রকৃত পক্ষে আমি তাদের সঙ্গে মিশে দেখছি হিন্দুত্বের কিছু নাই। তারা মূলত ভারতীয়, ভারতের মধ্যে থাকলে তার সুযোগ সুবিধা তার রক্ষা টক্ষা সবকিছু করবে। বাংলাদেশ কিংবা মানে ভারতের বাইরে কোনো দেশের হিন্দুদের জন্য তার কোনো নাই। আমি বিভিন্ন সময় দেখছি যে বহু মানুষ যেমন বিদেশে রাশিয়া টাশিয়া যারা নিউ কনভার্টেড হিন্দু আছে, তারা অনেকেই ভারতে তীর্থ ভ্রমণ করার জন্য দীর্ঘদিন থাকতে চায়। তো ওনাদের ওই দীর্ঘ সময় থাকতে দেয় না এবং ওরা অনেকেই একসময় আমাদের বাংলাদেশে আসতো, আমাদের কাছে হেল্প চাইতো যে অন্য দেশে গিয়ে আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করা। তা আমি যখন এই ভারতীয় দূতাবাসে, তখন আমাদের বেশ পরিচিত ছিল, এখন তার আমার পছন্দ করে না তারা, যে এই 5 তারিখের পরের থেকে আমাদের একেবারেই বাদ দিয়েছে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললাম কেন। তো যাই হোক, তো তাদের ওখানে গেলে তারা দেখতাম কোনো হেল্প করতে চাইতো না, না 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 ভারতে এখানে থাকা যাবে না, এই করা যাবে না। মানে সহানুভূতির দৃষ্টিতে একজন মানুষ, যখন আমরা মুসলিম সমাজকে দেখছি যে কোনো অন্য সমাজ থেকে একজন লোক ধর্মান্তরিত হলে তার জন্য যা যা করার দরকার সব করার জন্য রেডি হয়ে থাকে, কিন্তু হিন্দুদের কিন্তু আমি সেই জিনিসটা করতে দেখি নাই এবং তারা ওই ব্যাপারে খুব আক্ষেপ করেছে। সবচাইতে বেদনার কথা দেখেন, যে অবস্থায় আমরা মানে 5 তারিখের পরে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে আওয়ামী লীগ, যে তোমরা থাকতে পারবে না, ধর্মকর্ম করতে পারবে না, তোমরা এখনই যদি রুখে না দাঁড়াও, এখনই বর্ডারে চলে যাও, এখনই ভারত সরকারের কাছে বলতে হবে, ব্যাপক আন্দোলন করতে হবে। চিন্ময় কে সামনে রেখে তারা বড় বড় সমাবেশ করছে সারা বাংলাদেশে, সেই বরিশালে লক্ষ লক্ষ লোক, চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক, ঠাকুর উত্তরবঙ্গে বড় বড় প্রোগ্রাম তারা করতেছে। মূলত হচ্ছে চিন্ময়কে সামনে রেখে তার প্রোগ্রাম গুলো করতেছে আওয়ামী লীগ। তবে করে চিন্ময়ের প্রোগ্রামে কিন্তু অনেক লোক হয়েছিল দাদা, এটা সত্য, অনেক এটা কিন্তু চিন্ময়ের লোক না। যদি চিন্ময়ের লোক হতো তাহলে চিন্ময় আজকে জেলে, চিন্ময়ের মুক্তির জন্য কিন্তু লক্ষ লক্ষ লোক রাস্তায় নামতো। একটা লোক কিন্তু তার জন্য রাস্তায় নামতেছে না। দেখেন, তখন চিন্ময় যখন বাইরে, তখন তার পিছনে লোক, কিন্তু চিন্ময় জেলে, এটাও কিন্তু আওয়ামী লীগের চাল। আওয়ামী লীগ চায় না যে চিন্ময় বের হোক, আওয়ামী লীগ চায় যে চিন্ময় জেলে থাক, এইটাকে নিয়ে তারা প্রোপাগান্ডা করুক, এবং তারা কিন্তু সফল। ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে, আমেরিকার থেকে এমনকি ট্রাম্প পর্যন্ত নিয়ে বিবৃতি দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু এই মানে এই আওয়ামী লীগের বুদ্ধিমত্তার একটা বাহবা দিতে হয়। তারা খুব এত কৌশল যে কাকে ব্যবহার করে কিভাবে এটাকে প্রচারে আনা যায়, এই ব্যাপারে কিন্তু তাদের মানে তুলনা নাই। এই ব্যাপারে কিন্তু বিএনপি জামাতরা কিন্তু তাদের কাছে একটা দুগ্ধপোষ্য শিশু, পারবেই না, কোনোদিনও পারবে না। এবং আমার যেটা ধারণা যে আজকের ঘটনাও তাই। তো আমরা যেটা বললাম যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে সেই সময় হিন্দুরা আতঙ্কিত, অনেক হিন্দু মনে করছে, কিছু হিন্দুরা তো অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, তাদের বাড়ি পোড়ায় দিচ্ছে, তাদের বাড়িতে হামলা হচ্ছে। তখন যে তারা পালিয়ে ভারতে যাবে, ভারত কিন্তু তখন ভিসা বন্ধ করে দিচ্ছে, কোন হিন্দুকে ঢুকতে দিচ্ছে না, অথচ কয়েক হাজার আওয়ামী লীগের মুসলিম নেতাকে তারা আশ্রয় দিচ্ছে। মানে কোন ভাবে আশ্রয় দিচ্ছে, ধরেন একটা তো তাকে ভিসা দিয়ে তারপরে না বলবে যে ঠিক আছে দীর্ঘমেয়াদী ভিসা দিলাম আপনি থাকেন, ভিসা নাই, পাসপোর্ট নাই। তারা যে কোন নীতিতে, কোন আদর্শে কিংবা কোন যুক্তিতে তাদের থাকতে দিচ্ছে, খাইতে দিচ্ছে। এর আগে বাহারের বিরুদ্ধে হিন্দুরা খেপে উঠছে যে যেহেতু কুমিল্লার মন্দির প্রতিমা ভাঙচুরের দায়ে, এবং তাকে গ্রেপ্তার করে বারাসাত থানায় বুঝে নিয়েও নেছে, তখন ভারত সরকার তাকে ছেড়ে দিয়েছে এবং তাকে নিরাপত্তাও দিচ্ছে। শুধু তাই না, মৌলানা মাসুদ যেটা ভদ্রলোক, এই ভদ্রলোক কিন্তু মাইনরিটিদের অনেক সহানুভূতিশীল বক্তব্য দিয়েছে, সচেতন করেছে। আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যে লোক হিন্দু বান্ধব তাকে গ্রেপ্তার করতেছে, যে লোক হচ্ছে হিন্দু বিরোধী তাদেরকে শেল্টার দিচ্ছে। এই হলো ভারতের নীতি। এই নীতিটার জন্য আমি বহুবার সমালোচনা করেছি। এই সমালোচনা আমি হলো কাল হয়ে গেছি। এখন তারা হলে আমাদের মানে আমার বিরুদ্ধে, মানে আমাকে দূতাবাস থেকে আরম্ভ করে সব জায়গায় একটা অবাঞ্ছিত করার মতো, সত্য কথা বলার জন্য। আমি কিন্তু কোনো পারত পক্ষে, আমি ব্যক্তিগত কথা একটা বলি, কখনোই কোনোদিন ব্যক্তিগত সুবিধার জন্য আওয়ামী লীগের একেবারে কাছের লোক ছিলাম আমি, বিএনপিরও কাছে পর্যন্ত আমার যাওয়ার সুযোগ আছে, জামাতের একেবারে কাছ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ আছে। এই যে সরকার কত 350-এর উপরে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলো, আমি কিন্তু সেখান থেকে কোনো সুবিধা নেই, যাইও নাই, তদবিরও করি নাই। এবং কোনো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য কেউ কোনোদিন বলতে পারবে না যে অমকের কাছে একটা মানে সে তদবির নিয়ে আসছে। সে আওয়ামী লীগের কাছেও না, বিএনপির কাছেও না, জাতীয় পার্টির সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি নিজে উকালতি করি, খাই দাই চলি, দুটো সত্য কথা যা আমার বিবেচনায় যেটা সত্য আমি সেটা বলার চেষ্টা করি। তো এই বিষয়গুলো কিন্তু দেখলাম যে এই সত্য কথাটাও মানুষ পছন্দ করে না। এখানে আপনি তো বলেছেন যে ইসকন তারা নিরীহ, বাট এটা আমার বক্তব্য না, মানে অনেকে বলতেছে আর কি যে ইসকন উগ্রবাদী, তারা ওই যে
ওই চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরের সময় তারা আইনজীবী আলিফকে কুপিয়ে মেরে ফেলেছে, এই ধরনের কথাবার্তা বলে আর কি, কাজে এদেরকে নিষিদ্ধ করা উচিত, বিভিন্ন কথাবার্তা শোনা যায়। আচ্ছা, আমি যদি ভিডিও ফুটেজ কিংবা ওই মামলায়, আলিফ হত্যা মামলায় যারা জড়িত তার একজনও কি ইসকনের সদস্য? একজনও না। এরা দেখবেন যে ওই সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত, যুবলীগের সঙ্গে জড়িত, মানে এই জাতীয় লোকগুলো কিন্তু তারা ওইখানে হামলা করেছে, হত্যা করেছে। এবং আমিও যেহেতু একজন আইনজীবী, আমি তো চাই যে এদের সর্বোচ্চ শাস্তি হোক। কারণ চিন্ময়, মানে বিষয়টা চিন্ময় হচ্ছে জাস্ট সামনেকে ফোকাসে রাখা, টোটাল বাকি অর্গানাইজ চলছে ওখানে। আপনার যে ছিল কি নাম, একজন দুইজন মন্ত্রী, একজন হচ্ছে নভেল আর একজন হচ্ছে আদম নাসির, এবং আরেকজন হচ্ছে আপনার উত্তরবঙ্গে যেটা অর্গানাইজ করেছিল ওইখানে খালিদ মাহমুদ। এই আবার হচ্ছে বরিশালে যেটা, সেটা হচ্ছে ওই যে আব্দুল্লাহ কি নাম তার ছেলে, সাইদ আব্দুল্লাহ। মানে এখানে কিন্তু টোটাল অর্গানাইজ কিন্তু আওয়ামী লীগের, শুধু ফোকাসে রাখছে একজন সন্ন্যাসী। প্রথমে অনেকের কাছেই করছিল, আমাকেও বলছিল একজন যে আপনি আসেন, একটা অবিসংবাদিত নেতা হবেন। আমি যখন শুনলাম যে এর পিছনে অর্থদাতা ওরা, আমি বলছি না, এইরকম হবে না। আমি নিজে যদি আমার নিজের সামর্থ্য থেকে আমরা আন্দোলন করবো, যৌতুক আন্দোলনে। তাহলে কি দাদা চিন্ময় দাস আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছিল? চিন্ময় আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়ার পিছনে কারণ আছে। চিন্ময়ের বাবা আওয়ামী লীগের নেতা ছিল, চিন্ময় ছাত্র জীবনে হচ্ছে ছাত্রলীগ ছিল। আবার এই চিন্ময়ের কিছু অনৈতিক কর্মকাণ্ডের জন্য ইসকন থেকে বহিষ্কৃত। তো যে কারণে ইসকন থেকে বহিষ্কৃত হওয়ার পরে ওই নভেল গিয়ে তাকে শেল্টার দিয়ে তার একটা মন্দিরে, একটা পরিত্যক্ত মন্দিরে তাকে আশ্রয় দিয়ে তাকে হেল্প করছে। যে কারণে সে কিন্তু দায়বদ্ধ ছিল নভেলের কাছে, আদম নাসিরের, যে কারণে ইজিলি মানে সে ব্যবহৃত হতে বাধ্য হয়েছে। তারও ইচ্ছা ছিল, সে মনে করতে এত বড় একটা সুযোগ, মানে আমার কোনো কিছু করা লাগবে না, আমার কাছে টাকাও আসবে, বড় অঙ্কের টাকার মালিক হবো আমি, আমি নেতা হয়ে যাবো হঠাৎ করে। 5 তারিখের আগে তো আর সে নেতা ছিল না, সে ছিল সাধারণ একজন সন্ন্যাসী। তা হঠাৎ করে বড় একটা নেতা হওয়ার এত বড় একটা সুযোগ সে হাতছাড়া তো করবে না কেউ। জি জি, এখানে মানে বর্তমান যে ইউনূস সরকার, আপনি সংক্ষেপে যদি বলেন যে আপনি কি তাদের প্রতি সন্তুষ্ট, মানে তারা কি আসলে এই হিন্দুদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে? দেখেন, সার্বিক পরিস্থিতিতে মানে ইউনূস সরকারের প্রথম দিকে আমরা মনে করছিলাম একটা অসাম্প্রদায়িক চেতনা হবে, কিন্তু যখন দেখলাম এতগুলো সংস্কার কমিটি হয়ে গেল, কোন হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধি সেই সংস্কার কমিটিতে রাখলো না, তারা একজন উপদেষ্টা রাখে নাই তারা। তো সেই দিক দিয়ে আমরা মনে করি নেগলেক্টেড। তিনি বলছেন যে আমরা একই পরিবারের মানুষ, কিন্তু আমরা যে পরিবারের মানুষ, যখন একসঙ্গে আমরা একটা রাষ্ট্র তৈরি করতে যাই, একটা সংবিধান, যে সংবিধান আমার উপরও বাধ্যকর, সংবিধান যখন সংস্কার হবে সেখানে আমার দুটো বক্তব্য থাকবে না? তারা কিন্তু আমাদেরকে এতটাই নেগলেক্ট করেছে এই সরকার, যে আমাদেরকে কোনো জায়গায়, আমরা এমনকি যিনি সংবিধান সংস্কার কমিটি ভদ্রলোক, তো সেই ভদ্রলোককে আমরা ইমেইল করেছি, ফোন করেছি, তাদেরকে নানাভাবে বলছি যে ভাই আপনারা তো আমাদের কোনো কমিটিতে রাখলেন না, অন্তত আমাদের একটু 5 মিনিটের সময় দেন, আমরা আমাদের একটা বক্তব্য বলি, আপনাদের অন্তত সেখানে আপনারা গ্রহণ করেন আর না করেন, বক্তব্যটা একটু শুনেন। তারা সেটাও শোনে নাই। এটা একেবারেই আমাদেরকে নেগলেক্ট করেছে। এই দিক দিয়ে আমরা খুব ব্যথিত। জি, ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন, আপনি কি জামাত ইসলামে যোগ দিয়েছেন নাকি দিবেন বা এই ধরনের? কারণ জামাত ইসলামের যে বিভিন্ন অনুষ্ঠান সেখানে আপনাকে দেখা যায়, জামাত ইসলামের হিন্দু শাখার যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সেখানেও আপনাকে আমন্ত্রিত অতিথি হিসাবে দেখা যায়, কিন্তু আপনি হিন্দু মহাজোটের একজন মহাসচিব, বাট আপনাকে জামাত ইসলামের দেখা যায়, জামাত ইসলাম কিন্তু ইসলামী রাজনীতি করে, যেটা কিন্তু আপনার আদর্শের সঙ্গে কন্ট্রাডিক্টরি, তারপর আপনাকে দেখা যায়, কারণটা কি? না না, একটা বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি করে ঠিকই আছে, সে তো তার বাংলাদেশের 90% লোক মুসলিম, তারা মুসলিম সমাজের চিন্তা চেতনা আদর্শ তারা বহন করবে, এটাই তো স্বাভাবিক। আমার মতামত তো তারা নেবে না, কিন্তু তাদের যে আদর্শটা সেটা হচ্ছে সৎ আদর্শ এবং সততা নিষ্ঠা, এই জিনিসের মধ্যে তুলনা নাই। বাংলাদেশের কোথাও তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির ঘটনা নাই, অথচ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হিন্দুরা চাঁদাবাজির শিকার হয়েছে আর একটা রাজনৈতিক দল কর্তৃক। তো স্বাভাবিকভাবে তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমরা দেখেছি যে এই রাষ্ট্রের অধিবাসী হিসেবে আমরা তো আর এই রাষ্ট্রের বাইরে না। একটা রাষ্ট্র যদি সৎ আদর্শে চলে, নিজামী এবং আলী হাসান মুজাহিদ দুইজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে, কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমরা তো এই দেশের নাগরিক হিসেবে আমরা তো একটা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র চাই। তো সেই দিক দিয়ে জামাতের আদর্শ তো আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সেই মানে আদর্শটাকে আমরা তো শ্রদ্ধা করতেই পারি, তাই না? তো সেই দিক দিয়ে এবং জামাতও যেহেতু বিভিন্ন জায়গায় আমাকে আমন্ত্রণ জানায়, আমি দুটো মানে সেখানে গিয়ে কথা বলার সুযোগ পাই, এই জন্যই যাই। এর বাইরে কিছু না। আমি জামাতের কোনো সদস্যও না, জামাতের কোনো পদেও নাই।
বা জামাতের ওই মানে মানে হিন্দু কমিটিতে কোনো অংশ মানে না, যোগ দেওয়ার হিন্দু আমি জামাতের নেই? কোন হিন্দু কমিটিতেও নাই, জামাতের কোনো পদ সচ্ছল ভবিষ্যতেও আমি জামাতে ইসলামের কোনো পদ পদবি গ্রহণ করব এমন কোনো সম্ভাবনা নাই। জামাতকে নিয়ে আপনি যে কথাগুলো বললেন এগুলো ঠিক আছে, তারা তারা অন্যায় টন্যায় মানে কম করার চেষ্টা করে, বাট ওই যে অনেকে বলে যে শুধুমাত্র একজন মানুষ, সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে হয়তো বা হিন্দু অথবা নারী, এই কারণে সে জামাতের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে না, কারণ জামাতের গঠনতন্ত্রে এগুলো লেখা আছে আর কি। এই কারণে হয়তো বা অনেকে, যাই হোক আপনার কাছে আমার আচ্ছা, ওইটা আমি বলি ওইটা লেখা থাকলেও সম্ভব না। আপনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিংবা আওয়ামী লীগ গঠনতন্ত্রে, তো সেখানে কি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কোনো হিন্দু যেতে পেরেছে? পারে নাই তো। এটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মাইনরিটি 8%, 8% পক্ষে, 8% জনগণের পক্ষে সেই দলের প্রধান হওয়ার স্বপ্ন তো একটা বৃথা স্বপ্ন। মানে এই স্বপ্ন করা উচিত না, যাওয়া তো দূরের কথা। আমরা যেটা মনে করি, আমরা 8% হিসেবে যতটুকু আমাদের মানে পাওনাদার, আমরা ঠিক ততটুকুই পেতে চাই। বড় কিছু চিন্তা করাটা অমূলক, করা উচিত না। জি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি একটু বলেন যে এই যে লালমনিরহাটে এই পিতা পুত্র ধর্ম অবমাননার দায়ে ওই যে নাপিত পিতা পুত্র, তাদের কি অবস্থা, আর কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারী ধর্ষিত হয়েছিলেন তার কি অবস্থা, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কি যেন নাম, নামটা ভুলে কুশল গেল, বরণ চক্রবর্তী। কুশল মঞ্জুর, এই তিনজনের অবস্থা সংক্ষেপে একটু বলেন আর কি। প্রথমে ওই হিন্দু নাপিত পিতা পুত্র যদি। না, ওইখানে পিতা পুত্রের বিরুদ্ধে যেটা মানে হয়েছিল সেটা সরকার এবং পুলিশ প্রশাসন ট্যাকেল দিয়েছে, এবং এই মব সৃষ্টি কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে আসছে। আমরা শেখ হাসিনার আমল থেকেই আগে ওনারা কি কিন্তু শুরু। ওনারা কি এখন বাইরে আছে নাকি ভিতরে আছে? ওনারা ভিতরেই আছেন, ওনাদের এখনো জামিন হয়নি। এখনো জামিন হয় নাই? কিন্তু না, এটা তো হওয়া উচিত, কারণ আমার তো মনে হয় যে অভিযোগটা সত্য অভিযোগ না। না, ওনারা মনে করেন বাইরে আসলে যদি আবার মানে মারধরের শিকার হয়, এই জন্য এটা নিয়ে অনেকে করে না, এই একটা বিষয়। কুশল বরণ চক্রবর্তীর উপরে কিছুটা মব হয়েছিল, এখন মূলত অতটা আর নাই, সেটা অনেকটা বাট তার প্রমোশনটা আর হয় নাই। না, প্রমোশন হয় নাই। তারপরে এখানে আর একটা যেটা মুরাদনগরে বলি, যে হিন্দু নারী, হ্যাঁ, কুমিল্লার মুরাদনগরে যে হিন্দু নারী। হিন্দু নারী, হিন্দু নারীর ব্যাপারে তো আমরা যেটা মানে সত্যিকার অর্থে যেটা জানি, ওই মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল, সেটাকে নিয়ে অযথাই প্রোপাগান্ডা করেছে এই বিষয়গুলো। অতএব এই বিষয়গুলো নিয়ে ওই মহিলার ব্যাপারটা আমরা করি না, কিন্তু বাকি যে জিনিসগুলো, এই জিনিসগুলো হওয়া উচিত না। সেটা হচ্ছে দেশের ব্যাপারে। কারণটা হলো আমরা মনে করি যে এই যে ধর্ম অবমাননার অজুহাত যখন হয়, এটা নিয়ে হামলা না করে, এটা সরাসরি পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের কাছে অভিযোগ করে তাদেরকে নিলেই, তথ্য প্রমাণ নিয়ে শাস্তি হলে শাস্তি হবে, এই আর কি। কিন্তু অযথা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া, মারধর করা, মানে মব সৃষ্টি করা, এটার আমি মনে করি যে একটা সভ্য সমাজ এটা হওয়া উচিত না। এটা 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 কোনো মতেই হওয়া উচিত না। এবং এবং আমি যদি একদম লাস্ট বলি যে আপনাদের হিন্দু একটা যুব জোট আছে, হিন্দু যুব জোটের একজন সভাপতি আছেন ভদ্রলোক, উনি বলতেছেন যে ধর্ম অবমাননার জন্য শাস্তি হয়, তাহলে সকল ধর্মের অবমাননার জন্য সমান শাস্তি হওয়া উচিত। না, না, এই তা তো বিষয়ে উনি বটে। কি বলেছেন? আমরা আমরা মনে করি যে এই দেশের সকল ধর্মই, যদি ধর্ম অবমাননার শাস্তি হয়, সকল ধর্ম অবমাননার জন্য শাস্তি হবে। এটি তো নীতি নৈতিকতা এবং আদর্শ, এবং এইটাই আইন হওয়া আইন। জি, ধন্যবাদ। হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ।